রামপ্রসাদের ভিটের পাশে প্রতিমায় তিনি দিচ্ছেন প্রাণ। সুব্রত মৃধার কল্পনায় মাতৃধারা প্রবহমান। শহর থেকে দূরে থেকেও শহরের পুজোয় রেখেছেন নিজস্ব স্বাক্ষর। পুজো শিল্পের সঙ্গে এই যোগাযোগের সূচনা ঠিক কবে থেকে? প্রথমত শিল্পটাকে আমি ভালোবাসতাম, মাটির সাথে টানটা প্রচণ্ড আমার একদম ছেলেবেলা থেকেই। আমার খেলাবেলার ছোটোবেলার যে খেলার বস্তু সেটাই ছিল মানে মাটি, কাগজ, রং, এটা নিয়ে মানে খেলা। এই খেলতে খেলতেই মানে এটার প্রতি, এই মিডিয়ামের প্রতি আমার ভালোবাসা একটা তৈরি হয়। যে তারপর এই ফর্মগুলো নিয়ে মানে খেলতে খেলতে নতুন ধরনের একটা মানে ফর্ম তৈরি হওয়া একটা মজার জিনিস। এই করতে করতে আস্তে আস্তে মানে এর প্রতি একটা আগ্রহ জন্মায়। তারপর এই করতে করতে মোটামুটি আমি একটা মাটির একটা অবয়ব তৈরি করা মানে আস্তে আস্তে নিজের মতো করে ভাঙতে করতে করতে শিখলাম। আর যে জিনিসগুলো আমি করতাম, যে ছোটোবেলায় একটা জিনিস হয়তো তৈরি করলাম নিজের মন মতো করে, সেটা হয়তো ভালো লাগলো না, সাথে সাথে ভেঙে আবার নতুন করে করা। এই করতে করতেই একটা মানে আগ্রহ মানে বেড়ে যাওয়া বলতে পারে। আমি এইচএস দেওয়ার পর আমি এন্ট্রান্স পরীক্ষা দিই গভর্নমেন্ট আর্ট কলেজে, তো 2007 সালে। তো তখন আমি এন্ট্রান্স দিয়ে আমি সেখানে ভর্তি হই এবং ভাস্কর্য বিভাগে। এবং সেখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে যে আমাদের মানে শিল্পের যে বিভিন্ন রকম ফর্ম বা কত রকম শিল্প হয়েছে সেগুলোর সঙ্গে আস্তে আস্তে অবগত হই। তো কলেজে পড়াকালীনই আমি কোনো রকমভাবে মানে আমাদের শিক্ষকদের মাধ্যমে একটা জায়গায় কাজ করার আর কি প্রপোজাল পাই যে একটা মূর্তি করে দেওয়া যাবে নাকি। তো আমি মানে সেই প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করি। সেটা 2012-তে মানে বরিশা শক্তি সংঘ। তো হয়তো খুব ছোট ক্লাব, মানে সেই ক্লাব দিয়ে আমি প্রথম শুরু করি কলকাতার পুজো। রামপ্রসাদের জন্মভিটের পাশে বসেই নির্মাণ করেন মায়ের প্রতিমা। এই মাটিতে মাতৃসাধনার যে বীজ, তা কি প্রভাব ফেলেছে আপনার পুজো ভাবনাতেও? হ্যাঁ, কিছুটা বলা যেতে পারে। আমি প্রথম থেকেই আমি একদম ছোটোবেলা থেকেই যে আমি খুব মানে রিচুয়ালটার ব্যাপারে আমি খুব মানে ভালোবাসি এবং আমি মানে ঈশ্বরের প্রতি মানে আস্থাশীল সবসময়ের জন্যে। তো আমাদের বাড়ির কাছেই রামপ্রসাদ ভিটে, আমাদের যাওয়া আসার মধ্যেই থাকে এই জায়গা। এবং বিকেল হলে ঘুরতে যাওয়া বা কিছু হলে মানে কোনো কিছু মায়ের কাছে পুজো দিয়ে শুরু করা। যেমন প্রত্যেক বছর আমি দুর্গা প্রতিমা শুরু করার আগে আমি মায়ের মন্দিরে গিয়ে মানে পুজো দিয়ে তারপর আমি শুরু করি। তো এটা একটা আমাদের মানে একটা রিচুয়ালে পরিণত হয়েছে, যেহেতু আমাদের স্থানীয় একটা রিচুয়াল এটা। থিমের পুজো গত 2.5 দশকে নানা বদলের সাক্ষী থেকেছে। তবে থিমের খাতিরে প্রতিমা কি খানিক কম গুরুত্ব পাচ্ছে ইদানিং? আমার ধারণা সেখানে একটা মানে আর্ট পারফর্মই যদি হয় সেটা একটা গ্যালারিতেই হতে পারে। সেই ক্ষেত্রে দুর্গা পুজোটাকে উপলক্ষ করে এই জাতীয় থিম বা শিল্পচর্চা বোধহয় ঠিক হয়তো হয় না ব্যাপারটা। আমার মনে হয় যেহেতু এটা প্রত্যেকেই হয়তো এটা মাথায় রেখে কাজ করেন, যেহেতু দুর্গা পুজো, তো মণ্ডপে একটা বিষয়বস্তু থিম যেটাই হোক না কেন, কিন্তু আফটারঅল কিন্তু দুর্গা পুজো, তো সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু মা দুর্গা। তো আলটিমেট সব কিছু অনেক মণ্ডপ দর্শন করে হোক, লাইট বা যাই হোক, সাইড এলিমেন্ট হোক, কোথাও না কোথাও আমরা কিন্তু সে মায়ের মূর্তির সামনে গিয়েই দাঁড়াই। তো দাঁড়িয়ে কিন্তু আমরা সেখানে হাত জোড় করি। তো সেই জায়গাটা হয়তো অনেক ক্ষেত্রে হয়তো অনেক জায়গায় হয়তো সেটা হয়তো সেই লেভেলটা হয়তো ক্রস করে, কিন্তু মোটামুটি একটা প্রাথমিকভাবে যদি বলা হয় তার মোটামুটি সেই জায়গাটা তো মেনটেন কম বেশি করে হচ্ছেই, ব্যতিক্রম হয়তো কিছু থাকছে। তার একটা ফর্ম তো অবশ্যই মানে চেঞ্জ হয়েছে। আমরা ছেলেবেলায় যে ধরনের মূর্তি দেখেছি সেই মূর্তির অনেক হয়তো মানে চেঞ্জেস ক্রমশ হয়েই চলেছে। সেটা হলেও আমার মনে হচ্ছে যে প্রত্যেক শিল্পী হয়তো একটা ধারাকে হয়তো মেনটেন করে কাজ করছে, যেটা হচ্ছে যে সেটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা ঐতিহ্য এবং বাঙালিদের একটা কালচার। তো হয়তো ভাঙা করা হচ্ছে ঠিক, কিন্তু প্রত্যেকেই কিন্তু মায়ের সেই ভক্তি বা সেই রূপটাকে রেখেই কিন্তু কাজ করছে। বিশেষ করে আমি এই জায়গাটা কখনো আমি ক্রস করি না, যে জায়গাটা যে দেখে কখনো যে দর্শকের মনে বা আমাদের মনে কোথাও সেই জায়গাটা হয়তো আঁচড় কাটবে যে মাকে মা বলে মনে হচ্ছে না। আমার কাছে খুব মানে স্বতঃস্ফূর্তভাবেই ব্যাপারটা আমি করে এসেছি। থিম শিল্পী যিনি আর কি মণ্ডপটা ভাবছেন, প্রথমত তার বিষয়বস্তুটা উনি আলোচনা করেন আর কি আমার সাথে, যে এই বিষয়ের উপর কাজ করতে চাইছি, এবং তারপর এই বিষয়ের উপর বেস করে উনি ফরমেশনটা তৈরি করেন, যে তার কি এলিমেন্ট ইউজ হচ্ছে বা তার স্পেসিফিকেশনটা কীরকম হবে, টোটাল ব্যাপারটা উনি ডিসকাস করেন আমার সাথে। তো তার উপর বেস করে আমি আবার প্রতিমা ভাবনাটা করি এবং তার সাথে আলোচনা করি।
যে ব্যাপারটা আমি এরকম ভাবছি, তো তার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকছে, তার এগেনস্টে প্রতিমাটা এরকম থাকবে। তো তার যদি কিছু বক্তব্য থাকে সেরকমভাবে বলে আমরা একটা জায়গায় হয়তো টিউনও করি ব্যাপারটাকে। আমার ক্ষেত্রে কিন্তু কেউ কোনো রকম এই প্রেশার কখনো চাপিয়ে দেয়নি। তো প্রথম থেকে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এসেছি এবং এটা ভাগ্য বলতে হবে যে প্রত্যেকেই মানে আমার কাজটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই আপনি গড়ে তোলেন প্রতিমা। থিম আর প্রতিমার এই মেলবন্ধন ঘটানো কতখানি চ্যালেঞ্জিং? আমি সেইভাবে কোনো রকমভাবে ভেবে আমি কিছু তৈরি করিনি বা তৈরি করি না যে আমাকে এই ফর্মটাতেই মানে মেনটেন করতে হবে বা আমি একটা সিগনেচার তৈরি করব। মানে কাজের তাগিদে মানে স্বতঃস্ফূর্তভাবে আমার হাতের মধ্যে দিয়ে যেটা মানে বেরোচ্ছে, তো আমি সেটাকে রেখেই আমি চলার চেষ্টা করি। আমি সবসময় যে কোনো জিনিসটা খুব সিম্পল ওয়েতে দেখতে পছন্দ করি, যে খুব সরল স্বাভাবিক এরকম একটা ব্যাপার। তার মধ্যে খুব বেশি মানে জাঁকজমক থাকা বা ওভার কিছু এলিমেন্ট থাকা, সেগুলো আমি ভালোবাসি না। সেগুলো খুব মানে যে এটা সাবজেক্ট মানে সেই ততটুকুই রইলো এবং চেষ্টা রাখি আমি যেটা সেটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এবং খুব স্ট্রং ক্যারেক্টার নিয়ে সেটা যাতে থাকে। যেমন দুর্গা যদি হয় এবং দুর্গার সেই চরিত্রটা তার মধ্যে সম্পূর্ণরূপে থাকা দরকার। প্রতিমার আদলেই থাকে শিল্পীর স্বাতন্ত্র্য। আপনার প্রতিমায়নেও আছে নিজস্ব স্বাক্ষর, নিজস্ব সিগনেচার তৈরির ক্ষেত্রে আপনার ভাবনা কি ছিল? আমি সত্যি কথা বলতে আমি কাজ করে আমি তার কোনো মানে সেই অর্থে মানে ব্যাখ্যা দেওয়া আমি পছন্দ করি না। আমি ভালোবাসি আমি যে একটা ভাবনা থেকে বা আমি আমার নিজস্ব দর্শন থেকে একটা কাজ করলাম, তো এবার যে দর্শক যে উপভোগ করবে সে তার মতো করে এনজয় করুক ব্যাপারটা। তো সেখানে আমার মনে হয় সেখানে একটা কোনো পার্টিকুলার একটা ওয়ে তাকে দেখিয়ে দেওয়া বা একটা মাপকাঠি দিয়ে দেওয়া যে আমি এটাই ভেবেছি, তো সেটা আমি করি না। শিল্পী তার কল্পনায় সাজিয়ে তোলেন পুজো, দর্শক থাকেন সাক্ষী। দর্শকের অভিরুচি কি প্রভাব ফেলে আপনার পুজো ভাবনায়? এত শিল্পী কাজ করছেন এখানে, তো কেউ কারোর থেকে হয়তো একটু সামান্য কম বেশি ভালো কাজ মানে হতেই পারে, বা জাজমেন্টটাও মানে বিভিন্ন জাজেরদের মানে বিভিন্ন রকম। তার মানে যদি কোনো শিল্প যদি পুরস্কার না পায় বা মণ্ডপ যদি শ্রেষ্ঠ না হয়, আমি মনে করি না যে সেটা মানে সেটা শ্রেষ্ঠ কাজের মধ্যে পড়ে না কিংবা ভালো কাজের মধ্যে পড়ে না। পুজো শিল্পের সঙ্গে পুজোর বাজেটের নিবিড় যোগ। বাজেট কি শিল্পের উৎকর্ষতা নিয়ন্ত্রণ করতে পারে? বাজেটের সঙ্গে শিল্পের তো একটা সম্পর্ক অবশ্যই আছে। কোথাও না কোথাও মানে আর্থিক সঙ্গতিটা খুব প্রয়োজন একটা শিল্পের জন্য, যে কোনো কাজের জন্যই। এবার হয়তো আমি একটা জিনিস হয়তো ভাবনা চিন্তা করছি যে আমি এরকম একটা কাজ করতে চাইছি, এবার তার জন্য যে সাফিসিয়েন্ট বাজেটটা প্রয়োজন সেটা যদি না পাওয়া যায়, তো সেখানে একটা জড়তা বা শিল্পের সেই উৎকর্ষতা পেতে একটু হয়তো সমস্যা হয়। কিন্তু সেটা থাকলেও কোথাও না কোথাও মানে হাই বাজেটের পুজো যেগুলো থাকছে তার সাথে হয়তো অল্প বাজেটের পুজোও কিন্তু সমানভাবে পাল্লা দিয়ে সে তার কিন্তু জায়গা বা প্রতিষ্ঠা কিন্তু সে তার আর কি এস্টাবলিশ করছে। অবশ্যই হ্যাঁ, একটা প্রতিবন্ধকতা অবশ্যই থাকে যা কাজ করার ক্ষেত্রে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও একটা কিন্তু সমতা কিন্তু একটা জায়গায় তৈরি করছে। প্রতিমা নির্মাণের পাশাপাশি আগামীতে থিম ভাবনায় পূর্ণাঙ্গ পুজোয় রূপদানের পরিকল্পনাও কি আছে শিল্পী সুব্রত মৃধার? অবশ্যই বাংলা দুর্গাপুজোটাকে আমি চাইবো যে বিশ্বজনীন একটা স্তরে যদিও একটা স্বীকৃতি পেয়েছে, আমি চাইবো বিশ্বের দরবারের প্রত্যেকটা দেশে যেন এই দুর্গাপুজোর সেই পরিধিটা যাতে বিস্তার পায়। অগ্রিম হয়তো একটা ভাবনা চিন্তাও আমি রাখবো খুব রিসেন্ট একটা সম্পূর্ণ মণ্ডপ এবং প্রতিমা সম্পূর্ণভাবে নিজে তৈরি করে একটা কাজ করার। কেন কোথাও না কোথাও মনে হয় যে প্রত্যেক শিল্পীরই হয়তো একটা খামতির জায়গা হয়তো নিশ্চয়ই থাকে, সেটা হয়তো আমার সাধারণ দর্শক বা আর কেউ হয়তো সেটা বুঝে উঠতে পারে না, যে কোথাও না কোথাও হয়তো একটা স্যাক্রিফাইসের জায়গা কিন্তু ছোট্ট একটা থেকেই যায়, যেহেতু দুজন শিল্পীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা। তো সেই কারণেই আমি চাইবো নিশ্চয়ই মানে একটা টাইম আমি নিজে সম্পূর্ণভাবে একটা কাজ করতে।